আমি তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আরএন ট্যাগরের একটা কবিতা নিয়ে আলোচনা করব। আরএন ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর, একটা খুবই বিখ্যাত কবিতা। অনেক কবিতা এর আগে আমরা পড়েছি, তো এই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আই কাস্ট মাই নেট ইনটু দ্য সি। এই কবিতাটা তোমার নেওয়া হয়েছে দ্য গার্ডেনার কাব্যগ্রন্থ থেকে। দ্য গার্ডেনার এটা হচ্ছে একটা কবিতার বই, এ বুক অফ পোয়েট্রি। দি গার্ডেনার থেকে কবিতা না হয়েছে তোমার। দ্য গার্ডেনারকে অনেক সময় বলা হয় তোমার ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য বুক অফ লাভ। ঠিক আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য বুক অফ লাভ। দ্য গার্ডেনার এই কবিতার বই থেকে আমাদের এই কবিতাটা না হয়েছে। কবিতাটার নাম হচ্ছে আই কাস্ট মাই নেট ইনটু দ্য সি। কবিতাটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি, টেক্সটটা দেখতে পাবে। তো আমরা শুরু করি তাহলে। আই কাস্ট মাই নেট ইনটু দ্য সি। এটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং যদি আমরা করি, লিটারাল মিনিং, আক্ষরিক অর্থ, যে আই কাস্ট মাই নেট ইনটু দ্য সি বলছে আমি সমুদ্রে জাল নিক্ষেপ করলাম। এটাই কবিতার টাইটেল। ওপেনিং লাইন মানে স্টার্টিং লাইন হচ্ছে ইন দ্য মর্নিং আই কাস্ট মাই নেট ইনটু দ্য সি। সকালবেলায় আমি সমুদ্রে জাল ফেললাম। I dragged up from the dark abyss things of strange aspect and strange beauty. Some shone like a smile, some glistened like tears, and some were flashed like the cheeks of a bride. এখানে dragged off is a group verb. drag up মানে হচ্ছে তোমার টেনে হেঁচড়ে তোলা। নদীতে যেমন আমরা মাছ ধরার জন্য যখন জাল ফেলি, সে তোলার সময় যেভাবে টেনে টেনে তোলা হয়, সেই অর্থটাকে এখানে বোঝানো হয়েছে। আই ড্র্যাগড অফ ফ্রম দ্য ডার্ক অ্যাবিস, ABYSS। অ্যাবিস মিনস বটমলেস। তাহলে অতল সমুদ্র, একটা বটমলেস ওশান বা সি, এই অতল সমুদ্রে আমি সমুদ্র থেকে টেনে হেঁচড়ে তুললাম থিংস অফ স্ট্রেঞ্জ অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট বলতে এখানে তোমার অ্যাপিয়ারেন্স, সুন্দর আর কি, বিউটিফুল অবজেক্টস, অ্যান্ড স্ট্রেঞ্জ বিউটি, কিছু বিউটিফুল অবজেক্ট, কিছু ভ্যালুয়েবল থিংস আমি সেই অতল সমুদ্র থেকে জাল ফেলে টেনে হেঁচড়ে তুললাম। সাম সোন লাইক এ স্মাইল, সেই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু মানে হাসির মতো, স্মাইল, লাইক এ স্মাইল, হাসির মতো যেন জল জল করছিল, মানে চকচক করছিল। সাম গ্লিসেন্ড লাইক টিয়ার্স, চোখের অশ্রু, অশ্রু যেমন মানে জল জল করে, ঠিক সেই রকম কিছু মানে জল জল করছিল, গ্লিসেন্ড, চকচক করছিল। অ্যান্ড সাম আর ফ্লাস্ট লাইক দ্য সিক্স অফ এ ব্রাইড, এবং কিছু জিনিস কেমন দেখাচ্ছিল একজন নববিবাহিত, একজন মানে নববিবাহিত একজন তোমার মানে নববধূ আর কি, তার গালের মতো ফ্লাস্ট, একটা রক্তিম ভাব যেন তাতে দেখা যাচ্ছিল সেই জিনিসগুলোতে। তাহলে এই ধরনের জিনিসের কথা কবি বলছেন। হোয়েন উইথ দ্য ডেজ বার্ডেন আই ওয়েন্ট হোম, তারপর যখন দিনের কাজ সম্পূর্ণ হয়ে গেল, এই জিনিসগুলো যখন টেনে হেঁচড়ে মানে সমুদ্র থেকে তুলেছিল, সেইগুলো নিয়ে এবার হোয়েন উইথ দ্য ডেজ বার্ডেন আই ওয়েন্ট হোম, এগুলো নিয়ে যখন আমি বাড়ি ফিরেছিলাম, my love was sitting in the garden idly tearing the leaves of a flower। বলছে আমার লাভ, লাভ বলতে এখানে তার বিলাভেডকে বোঝানো হচ্ছে, তার প্রেমিকার কথা বলেছে। তাহলে প্রেমিকা কি করছিল? বাগানে অলসভাবে বসেছিল এবং একটি ফুলের পাতা ছিঁড়ছিল। তাহলে when the days burden I went home, my love was sitting in the garden idly tearing the leaves of a flower। I hesitated for a moment, কিছুক্ষণের জন্য আমার খুব ইতস্তত মনে হচ্ছিল, একটু জড়তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। I hesitated for a moment and then placed at her feet all that I had
dragged up and stood silent. তারপর সেই জিনিসগুলো তার পাদদেশে পায়ের কাছে গিয়ে রেখে দিলাম। অ্যান্ড আই হ্যাড ড্র্যাগড আপ, যে জিনিসগুলো আমি সমুদ্র থেকে টেনে হেঁচড়ে তুলেছিলাম সেই জিনিসগুলো, অ্যান্ড স্টুড সাইলেন্ট, এবং নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম। শি গ্ল্যান্সড অ্যাট দেম অ্যান্ড সেড, তার প্রেমিকা সেই জিনিসগুলোর দিকে তাকিয়েছিল। শি গ্ল্যান্সড অ্যান্ড সেড, এবং বলেছিল, হোয়াট স্ট্রেঞ্জ থিংস আর দিস, এই অদ্ভুত জিনিসগুলো কি? হোয়াট স্ট্রেঞ্জ থিংস আর দিস, আই নো নট অফ হোয়াট ইজ দে আর, বলছে এগুলোর ব্যবহার কি, এদের ব্যবহারিক মূল্য কি আমি জানা নেই। আই বাউড মাই হেড ইন সেম অ্যান্ড থট, বলছে লজ্জায় আমি মাথা নত করলাম এবং ভেবেছিলাম, আই হ্যাভ নট ফট ফর দিজ, আই ডিড নট বাই দেম ইন দ্য মার্কেট, দে আর নট ফিট গিফটস ফর হার। তাহলে এখানে কি বলছে, যে সে লজ্জায় মাথা নত করে ভাবতে লাগলো এবং বলছে যে আই হ্যাভ নট ফট ফর দিস, বলছে এই সমস্ত জিনিসগুলোর জন্য তো আমি লড়াই করিনি, প্রচেষ্টা করিনি। আই নো আই ডিড নট বাই দেম ইন দ্য মার্কেট, এই জিনিসগুলো তো কোনো বাজার থেকেও কেনা হয়নি। দে আর নট ফিট গিফটস ফর হার, বলছে এই জিনিসগুলো তার পক্ষে বা তার জন্য খুব প্রয়োজনীয় বা উপযোগী উপহার নয়। Then the whole night through I flung them one by one into the street. তারপর সারা রাত্রি ধরে সেই জিনিসগুলোকে একটা একটা করে আমি রাস্তাতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, then the whole night through I flung them one by one into the street. In the morning travelers came, সকালবেলায় কিছু পথিক আগন্তুক পদযাত্রী তারা এসেছিল। They picked them up and carried them into far countries. তারা সেই জিনিসগুলিকে কুড়িয়ে নিয়েছিল এবং অনেক দূর দেশে তারা সেগুলিকে বহন করে নিয়ে গেছিল। Here is full stop, এখানে কবিতা তোমার শেষ হচ্ছে আর কি। তো এখানে এইটা একটা বাহ্যিক অর্থ, ওপেনিং মিনিং বা লিটারাল মিনিং যাই বলো, এই কবিতার অর্থ যেটা আমি এতক্ষণ বললাম আর কি। তো অ্যাকচুয়ালি এই কবিতাটা একটা অ্যালিগরিক্যাল পোয়েম এবং একটা সিম্বলিক পোয়েম, একটা প্রতীকী কবিতা বা একটা রূপক ধর্মী কবিতা। তার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ অ্যান অ্যালিগরি। অ্যালিগরি সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যালিগরি হচ্ছে তোমার এক ধরনের রূপক ধর্মী কবিতা যাকে আমরা বলি, ঠিক আছে। অ্যান অ্যালিগরিক্যাল পোয়েম হ্যাজ ডবল মিনিং, ঠিক আছে, একটা ওপেনিং মিনিং আর সারফেস মিনিং, অ্যান্ড দি আদার ইজ ইনার মিনিং আর ডিপার মিনিং। তাহলে একটা অ্যালিগরি হচ্ছে একটা এমন এক ধরনের কবিতা যে কবিতার দুটো অর্থ থাকবে, একটা বাহ্যিক অর্থ থাকবে আর একটা গভীরের অর্থ থাকবে, ঠিক আছে। তো এখানে অন্যভাবে যদি আমরা বলি আর কি, অ্যান অ্যালিগরিক্যাল ইন অ্যান অ্যালিগরিক্যাল স্টোরি ওয়ান থিম ইজ প্রেজেন্টেড থ্রু দ্য ডিসগাইজ অফ অ্যানাদার। একটা থিমকে আরেকটা বিষয়বস্তুর ডিসগাইজ মানে ছদ্মবেশে উপস্থাপন করা হয়, সেই ধরনের গল্পকে আমরা অ্যালিগরিক্যাল পোয়েম বলি। তো ইন দিস পোয়েম দ্য ন্যারেটর or the speaker says that when he cast his net into the sea, he dragged up from the dark abyss, dark bottomless sea, some very beautiful things. These beautiful things glistened like tears. Some were flushed like the cheeks of a newly married bride. According to the speaker, মানে স্পিকারের মতে, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, দিস বিউটিফুল থিংস আর হাইলি রেয়ার, এই জিনিসগুলো অত্যন্ত দুর্লভ, খুব সহজে পাওয়া যায় না। হি ওয়ান্টস টু শেয়ার দিস হাইলি বিউটিফুল অ্যান্ড রেয়ার অবজেক্টস উইথ হিজ বিলাভেড, এই সুন্দর দুর্লভ জিনিসগুলিকে সে তার বিলাভেডের সঙ্গে শেয়ার করতে চাই, ঠিক আছে। But his beloved, who was sitting in the garden idly, tearing the leaves of a flower, rejects these beautiful things.
যখন স্পিকার তার বিলাভিডের কাছে এই সুন্দর জিনিসগুলিকে উপস্থাপন করেছিল গিফট হিসাবে, তখন সেই জিনিসগুলোকে সে রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে। ঠিক আছে, বিং ডিজেক্টেড, বিং মরবিড, অত্যন্ত মনমরা হয়ে, ডিজেক্টেড হয়ে, দ্য ন্যারেটর থ্রোজ দোজ থিংস ইনটু দ্য স্ট্রিট ওয়ান বাই ওয়ান, সেই জিনিসগুলিকে এক এক করে সে রাস্তাতে ছুঁড়ে ফেলে দেয়। ইন দ্য মর্নিং travelers from different places pass that way and pick those beautiful things and carry them to far off places or far off countries. এটা হচ্ছে কবিতার একটা বাহ্যিক অর্থ বা ওপেনিং মিনিং। এটার কিছু গভীরের অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, এটা প্রতীকী অর্থে এখানে, তাহলে এখানে দেখো, এটা আগে বলেছে দিস ইজ অ্যান সিম্বলিক পোয়েম। তাহলে সে উই ক্যান এক্সপ্লোর দ্য সিম্বলিজমস ইন দ্য পোয়েম। এখানে কিছু সিম্বলিজম আমরা খুঁজে পাই, যেমন হচ্ছে প্রথমত, ইন দ্য পোয়েম দ্য শি রিপ্রেজেন্টস আওয়ার এক্সিস্টিং ফিনোমেনাল ওয়ার্ল্ড অফ মায়া। বলছে আমাদের যে এক্সিস্টিং ফিনোমেনাল ওয়ার্ল্ড অফ মায়া, এই বর্তমান এই যে বাস্তব জগৎ, মায়ার জগৎ, যে জগৎ সুন্দর জিনিসে পরিপূর্ণ, সেই জগৎকে মানে বোঝানো হয়েছে দ্য সি এই সমুদ্র শব্দটির মাধ্যমে। তাহলে দ্য সি রিপ্রেজেন্টস আওয়ার এক্সিস্টিং ফিনোমেনাল ওয়ার্ল্ড অফ মায়া দ্যাট ইজ ফুল অফ মেনি বিউটিফুল থিংস। দিস বিউটিফুল থিংস আর মেয়ারলি সেন্স অবজেক্ট। এই সুন্দর জিনিসগুলি শুধুমাত্র সেন্স অবজেক্ট, মানে 5 সেন্স অর্গান দিয়ে এদের অস্তিত্ব উপলব্ধি করা যায়। পিপল কনসিডার দিস বিউটিফুল থিংস মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, আফটার হুইচ দে রান। বলছে এই জিনিসগুলিকে মানুষ অত্যন্ত মূল্যবান মনে করে, রেয়ার মনে করে, এবং তারা তাদের পিছনেই ধাওয়া করে। দ্য ন্যারেটার্স বিলাভেড রিপ্রেজেন্টস আওয়ার অলমাইটি গড। দ্য ন্যারেটার্স বিলাভেড represents our almighty God who guides the whole universe. তাহলে এখানে আমরা দুটো সিম্বলিজম পেলাম। এখানে সমুদ্র, the sea represents our existing physical world of Maya that is full of beautiful things or rare things, and secondly the speakers or the narrators beloved represents our almighty God who who has created the universe and who guides the universe, যিনি বিশ্ব পরিমণ্ডলকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এবং যিনি সেটাকে পরিচালনা করছেন, সেই অলমাইটি গডের প্রতীকী অর্থ হচ্ছে এখানে বিলাভেড। এখানে উই ক্যান নট রিচ আওয়ার গড, বলছে আমাদের ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা মানে পৌঁছাতে পারি না। ইফ উই গিভ মাস মোর ইম্পর্টেন্স, if we give much more important to our material world, বলছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের, ম্যাটেরিয়াল জগতে বা পার্থিব জগতের প্রতি যদি আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে বলছে আমরা বা আমাদের সৃষ্টিকর্তার কাছে উপনীত হতে পারি না। ঠিক আছে, দে মে বি ব্রাইট, মানে এই জিনিসগুলির কথা বলছে যে দে মে বি ব্রাইট অ্যান্ড বিউটিফুল বাট দে ডু নট স্ট্যান্ড ফর আলটিমেট রিয়ালিটি। এই জিনিসগুলি সুন্দর হতে পারে, আকর্ষণীয় হতে পারে, কিন্তু এইগুলি মানে চরম সত্য বা আলটিমেট রিয়ালিটির মধ্যে এগুলো কিন্তু পড়ে না। চূড়ান্ত বাস্তবতা, যে আলটিমেট রিয়ালিটি, চরম সত্য যেটা, সে তার মানে এই জিনিসগুলোর মধ্যে সেই আলটিমেট রিয়ালিটিকে আমরা খুঁজে পাই না। তাহলে দে লুক হাইলি অ্যাট্রাকটিভ বাট দে হ্যাভ নো ভ্যালু ইন স্পিরিচুয়াল টার্মস। আধ্যাত্মিক টার্মসে, স্পিরিচুয়ালের দিক থেকে এগুলির কোনো মূল্য নাই, এগুলো বাস্তব জীবনে এগুলো হচ্ছে মূল্যবান। ইফ দে আর অফার্ড টু গড দে উইল বি রিজেক্টেড। যদি এই জিনিসগুলিকে আমরা ঈশ্বরের কাছে অর্পণ করি, মানে অফার হিসাবে, তাহলে তিনি সেগুলিকে প্রত্যাখ্যান করবেন। ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, বলছে আমাদের বাস্তব জীবনে, উই শুড রিজেক্ট দিস বিউটিফুল রেয়ার অবজেক্টস ইন অর্ডার টু গ্রো এ ক্লোজ কমিউনিয়ন উইথ আওয়ার গড or spiritual creator, ঠিক আছে, or to have spiritual association. Well, in the poem the speaker is ashamed to realize that he tried to express his devotion to his God by offering those beautiful things that belong to the transcendent material world.
তাহলে স্পিকার কবিতায় খুবই লজ্জিত এই ভেবে এই উপলব্ধি করে যে এই সুন্দর জিনিসগুলিকে তার ভক্তির চিহ্ন হিসাবে, তার ভক্তির মানে হিসাবে সে তার ঈশ্বরের কাছে যে অফার করেছে, উপস্থাপন করেছে, যে জিনিসগুলা এই ক্ষণস্থায়ী পৃথিবীর ক্ষেত্রেই এটা সুন্দর বা দুর্লভ বস্তু হিসাবে পরিচিত, কিন্তু সেই ঈশ্বরের কাছে এই জিনিসগুলোর কোনো মূল্য নেই। ঠিক আছে, হি সেজ দ্যাট হি ডিড নট মেক অ্যান এফোর্ট টু অ্যাকোয়ার দিস বিউটিফুল থিংস। সে আরো বলেছে যে এই জিনিসগুলি পাওয়ার জন্য সে তাকে কোনো লড়াই করতে হয়নি, প্রচেষ্টা করতে হয়নি, নর হি হ্যাজ রিনাউন্সড এনিথিং ফর দেম, বা এগুলির জন্য তাকে কোনো জিনিস পরিত্যাগ করতে হয়নি। দে হ্যাভ সিম্পলি কাম টু হিম অ্যাজ এ পার্ট অফ বিং বর্ন ইন দিস ফিজিক্যাল ওয়ার্ল্ড। এই বাস্তব পৃথিবীতে, এই প্রাকৃতিক জগতে জন্ম হওয়ার কারণেই এই জিনিসগুলি অটোমেটিক তার কাছে খুব সহজেই চলে এসেছে। Therefore these things are not suitable offering to our Almighty God. The implication, এই নিগুড় অর্থটা কি? The implication is that what matters to God are the sentiments of our true devotion, respect and spiritual belief. ঠিক আছে, তাহলে ঈশ্বরের কাছে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের আনুগত্য, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং আধ্যাত্মিক একটা বিশ্বাস। এগুলোই তিনি মানে এগুলোতেই তিনি বেশি খুশি হন, এগুলোতেই তিনি মানে রাজি খুশি হন। তাহলে when the speaker discovers or when the speakers come to know that what considers as beautiful things are of no value in his spiritual journey, তার আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে এই জিনিসগুলোর মানে আধ্যাত্মিক জগতে পাড়ি দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলোর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, মেটাফরিক্যালি যদি আমরা বলি তাহলে it suggests that he gave up the belief that our material world is the ultimate reality. বলছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হচ্ছে আলটিমেট রিয়ালিটি, এই বিশ্বাসকে সে পরিত্যাগ করেছে। বাট হু আর দিস পিপল, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, বাট হু আর দোজ পিপল হু পিক আপ দোজ থিংস থ্রোন অ্যাওয়ে বাই দ্য স্পিকার। স্পিকার বক্তা যে জিনিসগুলো এক এক করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই জিনিসগুলো আবার বিভিন্ন জায়গা থেকে কিছু আগন্তুক পথযাত্রী এসে কুড়িয়ে নিয়েছিল এবং তারা দূর দূরান্তে নিয়ে গেছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে সেই লোকগুলোকে, হোয়াট দোজ পিপল হু আর পিকিং আপ দোজ থিং থ্রোন বাই দ্য স্পিকার অন দ্য স্ট্রিট। they are those who are still caught in the web of Maya in our physical world. বলছে আমাদের বাস্তব জগতের মানে মায়ার জালে যারা এখন আবদ্ধ আছে, মায়ার জালে যারা এখন আটক আছে, তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা স্পিকারের ফেলে দেওয়া জিনিসগুলো কুড়িয়ে নিয়ে তারা দূর দূরান্তে নিয়ে গেছিল। ঠিক আছে, তাহলে আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারবে এবং ভিডিওটা প্রথম থেকে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করি কবিতা খুব ভালো লাগবে, একটা ইন্টারেস্টিং কবিতা আর এটা করে লেখা। আজকের আলোচনা এখানে আমি শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।